প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুক্তার আহমেদ মিলন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিনে ষষ্ঠ অধ্যায় শুরু করেছিলাম। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে দেখা যাক আমাদের আলোচ্য বিষয়গুলো কি। মোলার দ্রবণ, মোলার দ্রবণ প্রস্তুতি, মোলার দ্রবণ বিষয়ক কিছু সমস্যা সমাধান, যৌগে মৌলের শতকরা সংযুতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে আজকে এগুলো আলোচনা করব। শুরুতেই মোলার দ্রবণ। মোলার দ্রবণে আমরা দেখতে পাচ্ছি দ্রবণ শব্দটি রয়েছে, অর্থাৎ মোলার দ্রবণ এক ধরনের বিশেষ দ্রবণ। তো দ্রবণ কাকে বলে? আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়েছি। দ্রবণ হচ্ছে যে দ্রব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণ। দ্রব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণকে বলা হয় কি? দ্রবণ। ওকে, তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ কাকে বলা হয়? মোলার দ্রবণ এক ধরনের বিশেষ ধরনের দ্রবণ, যার আমরা নির্দিষ্ট তাপমাত্রায়, যার একটি আয়তন থাকবে, যার একটি নির্দিষ্ট পরিমাণ থাকবে, এই ধরনের দ্রবণকে আমরা বলবো মোলার দ্রবণ। তাহলে আসা যাক, তাহলে আমরা সুস্পষ্ট করে মোলার দ্রবণ বলতে কি বুঝি। কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট একটি দ্রব্যের 1 মোল 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকলে তাকে আমরা বলে থাকি 1 মোলার দ্রবণ বা মোলার দ্রবণ। ওকে, আমরা এটাকে এভাবে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রব্যের যদি 2 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণটাকে আমরা বলতে পারি 2 মোলার দ্রবণ। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোলার দ্রবণ কাকে বলে এটি জানলাম। তো বিশেষ ধরনের কিছু মোলার দ্রবণ আছে যেগুলো আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি। এমন কিছু মোলার দ্রবণ সম্পর্কে আমরা আজকে জানবো, যেমন সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ কাকে বলে? সেমি মোলার দ্রবণ বলতে আমরা বুঝি যে কোনো একটি দ্রবণে যদি দ্রব্য অর্ধমোল পরিমাণ থাকে 1 লিটারের মধ্যে, তাহলে আমরা সেটিকে বলবো সেমি মোলার দ্রবণ। যেমন সোডিয়াম কার্বনেটের সেমি মোলার দ্রবণ বলতে কি বুঝি? সোডিয়াম কার্বনেট এর সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ। সোডিয়াম কার্বনেটের সেমি মোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি? যে আমরা যদি কোনো একটি পাত্রে 1 লিটারের মধ্যে 1 লিটার যদি এখানে থাকে 1 লিটার দ্রবণ, এবং এর মধ্যে যদি অর্ধমোল 0.5 মোল সোডিয়াম কার্বনেট থাকে, তাহলে আমরা এটাকে বলতে পারবো যে এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের অর্ধমোলার দ্রবণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্ধমোল বলতে আমরা কি বুঝি? সোডিয়াম কার্বনেটের আমরা জানি যে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান হচ্ছে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে অর্ধমোল বলতে আমরা কি বুঝবো? অর্ধমোল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অর্ধমোল সোডিয়াম কার্বনেট হবে 106 অর্ধেক, অর্থাৎ 53 গ্রাম সোডিয়াম কার্বনেট। ওকে, তাহলে অর্ধমোল অর্থাৎ 53 গ্রাম বা 53 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে এবং নির্দিষ্ট কোনো একটা তাপমাত্রা সেটি যদি আমরা তৈরি করি, তাহলে এটাকে আমরা বলবো কি? সোডিয়াম কার্বনেটের সেমি মোলার দ্রবণ। ওকে, তাহলে আমরা সেমি মোলার দ্রবণ সম্পর্কে জানলাম।
এবারে আমরা জানব ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ কাকে বলে? ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। ওকে, ডেসিমোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে আমরা সেটিকে বলবো ডেসিমোলার দ্রবণ। আবার বলছি যে 1 লিটার দ্রবণে যদি 1 মোল অর্থাৎ 1 মোলের 10 ভাগের 1 ভাগ, এটার আয়তন হবে 1 লিটার, কিন্তু দ্রব্যের পরিমাণ কতটুকু থাকবে? 1 মোলের 10 ভাগের 1 ভাগ। যেমন সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা যদি বলি যে সোডিয়াম কার্বনেটের 1 মোল সমান হচ্ছে 106 গ্রাম। তাহলে এর 10 ভাগের 1 ভাগ কতটুকু হবে? 10 ভাগের 1 ভাগ সমান হবে তোমার, আমরা এটাকে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট ভাগ হচ্ছে 10, তাহলে কতটুকু হবে? 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট 1 লিটার দ্রবণে নিই তাহলে যে দ্রবণটি পাবো আমরা সেটি হচ্ছে সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ। তাহলে এবার আসি আমরা সেন্টিমোলার দ্রবণ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্রবণ কিন্তু 1 লিটারই থাকবে। এখন আমরা যদি এটা সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রেই যদি বের করি যে সেন্টিমোলার দ্রবণ, তাহলে আমরা কি করব যে 1 মোল এর 100 ভাগের 1 ভাগ দ্রব। 1 মোল সোডিয়াম কার্বনেট সমান কত? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। ওকে, এর 100 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে 106 গ্রাম ভাগ হচ্ছে 100। এত সোডিয়াম কার্বনেট যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে অর্থাৎ 1.06 গ্রাম সোডিয়াম কার্বনেট, এই 1.06 গ্রাম যদি 1 লিটারের মধ্যে থাকে, 1.06 গ্রাম সোডিয়াম কার্বনেট, এটি যদি 1 লিটার এই দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকে তাহলে আমরা এটি দ্রবণকে বলবো সোডিয়াম কার্বনেটের সেন্টিমোলার দ্রবণ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে জানলাম সেমিমোলার দ্রবণ যদি 1 লিটার দ্রবণে অর্ধমোল দ্রব দ্রবীভূত থাকে, ডেসিমোলার দ্রবণ 1 লিটার দ্রবণে যদি 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 মোলের 10 ভাগের 1 ভাগ যদি দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ডেসিমোলার। আর সেন্টিমোলার বলতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 1 লিটার দ্রবণে 100 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 মোলের 100 ভাগের 1 ভাগ দ্রব যদি দ্রবীভূত থাকে তাহলে সেটি হবে সেন্টিমোলার দ্রবণ। ওকে, তাহলে আমরা এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোলার দ্রবণ কিভাবে তৈরি করা যায়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আসলে ব্যবহারিক ক্লাসে আমরা করে থাকি যে মোলার দ্রবণ প্রস্তুতি। তো আমরা এখন দেখব কিভাবে মোলার দ্রবণ প্রস্তুত করা যায়। মোলার দ্রবণ প্রস্তুতি। মোলার দ্রবণ আমরা যদি প্রস্তুত করতে চাই তাহলে আমাদেরকে 4টি ধাপে আমরা এই দ্রবণটি তৈরি করতে পারি। কি কি সে ধাপগুলো? প্রথমত হচ্ছে যে এই মোলার দ্রবণ তৈরি করার জন্য আমাদেরকে একটি আয়তনিক ফ্লাক্স বেছে নিতে হবে। একটি আয়তনিক ফ্লাক্স, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এটি বেছে নিতে হবে। নাম্বার 2, দ্বিতীয় ধাপে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে যে দ্রব্যের মোলার দ্রবণ আমরা তৈরি করব তার যে নির্দিষ্ট পরিমাণ সেটি আমরা হিসাব করে বের করে নিয়ে একটি নীতির সাহায্যে এটাকে আমরা মেপে নেব। ওকে, এরপরে আসবো আমরা তৃতীয় ধাপে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে যে এই যে পরিমাপ করে আমরা যে দ্রব্যটিকে নিলাম ওই নির্দিষ্ট মাপন ফ্লাক্সে নিয়ে সামান্য পরিমাণ পানি নেব, আমরা পাতিত পানি নিয়ে সেটাকে কি করব, এটাকে আস্তে আস্তে আমরা নাড়তে থাকবো এবং এক সময় দেখব যে দ্রব্যটি ওই সামান্য পানির মধ্যে দ্রবীভূত হয়েছে। চতুর্থ ধাপে আমরা যে কাজটি করব, এই যে দ্রবীভূত যে দ্রব্যটির যে আমরা যে দ্রবণ পেলাম সেখানে
পানি আমরা পাতিত পানি যোগ করব সেই পর্যন্ত নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, যদি হয় 250 ml তাহলে আমরা 250 পর্যন্ত দাগ পর্যন্ত আমরা মাপন ফ্লাক্সের দাগ পর্যন্ত এই পানি ঢালবো। যদি 500 ml হয় তাহলে 500 ml দাগ পর্যন্ত, যদি 1000 ml হয় অর্থাৎ 1 লিটার হয় তাহলে আমরা 1000 লিটারের দাগ পর্যন্ত পানি ঢালবো। ঢালার পরে তাহলে আমাদের দ্রবণটি প্রস্তুত হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদেরকে যদি নির্দিষ্ট একটি দ্রব্যের ক্ষেত্রে বলা হয়, যেমন বলা হলো যে সোডিয়াম কার্বনেটেড 0.5 m 5 মোলার অর্থাৎ সেমি মোলার 250 ml দ্রবণ কিভাবে প্রস্তুত করব। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে এটা তৈরি করব। প্রথম কাজ হচ্ছে প্রশ্নটাকে আমাদের যে 250 ml 0.5 m সেমি মোলার সোডিয়াম কার্বনেট এর দ্রবণ প্রস্তুতি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটি করার জন্য আমরা কি জানলাম যে 4টি ধাপে আমরা এটি তৈরি করব। 4টি ধাপে আমরা এটি সম্পন্ন করব। প্রথম ধাপে আমরা কি করব, প্রথমে আমাদেরকে একটি আমাদের মাপন অর্থাৎ আয়তনে একটা ফ্লাক্স আমরা নিতে পারি। ওকে, তাহলে আমরা একটা ফ্লাক্স নিয়ে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি আয়তনিক ফ্লাক্স নিয়ে নেব। এটি একটি ফ্লাক্স, গোলতলি ফ্লাক্স আমরা এটাকে বলি। আমাদেরকে 250 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে হবে। আমরা যে গোলতলি ফ্লাক্স নিলাম এর আয়তন আমরা লিখে নেব 250 ml। ওকে, এভাবে দাগিত রয়েছে। তো আমরা প্রথম কাজটি একটি আমরা আয়তনিক ফ্লাক্স নিলাম, গোলতলি ফ্লাক্স। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমার সোডিয়াম কার্বনেটের আমি দ্রবণ তৈরি করব। কাজেই এটি হিসাব করে আমি নিব যে আসলে আমার কতটুকু দ্রব্যের প্রয়োজন। ওকে, তাহলে আমি এখানে হিসাব করব। এখানে একটি সূত্র আছে যে W = SVM/1000। ওকে, তাহলে এখানে আমার S হচ্ছে ঘনমাত্রা মোলারিটি অর্থাৎ এখানে হচ্ছে 0.5, আর V হচ্ছে আয়তন 250 এবং M হচ্ছে আণবিক ভর, সোডিয়াম কার্বনেট হচ্ছে 106। তাহলে আমি এটাকে 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার যে দ্রব্যটি যে যতটুকু আসবে এটাই আমার এই দ্রবণ তৈরি করার জন্য প্রয়োজনীয় দ্রব্য। ওকে, তো এটা যদি আমি হিসাব করি তাহলে কতটুকু আসবে, এটাকে হিসাব করলে আসবে 13.25 গ্রাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা হিসাব করে যে দ্রব্যই আমরা তৈরি করি না কেন, যে দ্রব্যই থাক সেখান থেকে আমাদেরকে হিসাব করে কিন্তু দ্রব্যটির পরিমাণ আমরা বের করে নেব। নেয়ার পর এটাকে আমরা কি করব, একটি নিক্তির সাহায্যে আমরা মেপে নেব। ওকে, মাপার পরে আমাদের যে কাজটি হবে, তৃতীয় কাজ হচ্ছে এই যে সেই 13.25 বা যে পরিমাণটা আসবে সেটাকে আমরা কি করব, এই পাত্রের মধ্যে অর্থাৎ এর মধ্যে আমরা নিয়ে নেব, দ্রব্যটি ঢেলে নেব। ওকে, ঢেলে নেওয়ার পরে এখানে সামান্য পানি যোগ করব আমরা, সামান্য পানি। হ্যাঁ, সামান্য পানি আমরা এখানে যোগ করব। যোগ করার পরে এটাকে কি করতে থাকবো, এটাকে আস্তে আস্তে আমরা এটাকে নড়াচড়া করতে থাকবো। তাহলে কি হবে, যে এর ভিতরে যে দ্রব্যটি আছে সামান্য পানির মধ্যে আস্তে আস্তে এটি দ্রবীভূত হবে। ওকে, যখন এটি দ্রবীভূত হয়ে গেল তখন আমরা পাতিত পানি অর্থাৎ চতুর্থ ধাপ যেটি আমাদের, এখন এর মধ্যে আমরা কি করব, পাতিত পানি ঢালবো। অর্থাৎ পাতিত পানি আস্তে আস্তে আমরা ঢালবো। এটা কতটুকু পর্যন্ত, আমাদের নির্দিষ্ট যে পয়েন্ট যেটা রয়েছে সে পর্যন্ত আমরা পানি ঢেলে এই দ্রবণ আমরা তৈরি করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লক্ষ্য করব যে এটি যখন আমরা যেটা করি যে দ্রব্যটি মেপে নেওয়ার পরে বেশি করে পানি ঢালি। এটা করলে কি হবে, যখন আমরা এটাকে মুভ করাবো, যখন আমরা এটা মিশ্রণটাকে আমরা যখন ঝাঁকাবো, যখন এটাকে দ্রবীভূত করার চেষ্টা করবো, তখন কিন্তু দ্রবণ থেকে দ্রাবক বা তোমার দ্রবণ এটা কিন্তু বের হয়ে যেতে পারে, তোমার পাত্রের মুখ দিয়ে বাহিরে বের হয়ে যেতে পারে। এই জন্য আমরা সামান্য পরিমাণ পানি নিয়ে এই কাজটি করবো সতর্কতামূলক। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এভাবে মোলার দ্রবণ তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এটি প্র্যাকটিস করব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোলার দ্রবণ সম্পর্কে জানলাম। মোলার দ্রবণ, বিভিন্ন ধরনের মোলার দ্রবণ আমরা জানলাম। আমরা মোলার দ্রবণ প্রস্তুতি জানলাম। আরেকটা বিষয় এখানে আমরা জানবো, সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি কাকে বলা হয়? মোলারিটি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে 1 লিটার দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, কোনো দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। ওকে, এখন যদি কোনো দ্রবণে 1 লিটারে 0.25 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে এর মোলারিটি হচ্ছে 0.25। ওকে, যদি 7.75 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে তার মোলারিটি হচ্ছে 0.75। যদি 3 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে আমরা সেটিকে বলবো তার মোলারিটি 3m, অর্থাৎ তার মোলারিটি হচ্ছে 3। ওকে, তাহলে বিভিন্ন ধরনের এ ধরনের কিন্তু প্রশ্ন অনেক সময় আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষাগুলোতে থাকে যে এত এই মাত্রার দ্রবণ বলতে কি বুঝি। যেমন থাকলো 0.5m COOH বন্ড COOH অক্সালিক অ্যাসিড এর দ্রবণ বলতে কি বুঝো? ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 0.5 মোলার অক্সালিক অ্যাসিডের দ্রবণ বলতে কি বুঝো? তাহলে আমরা কি বলবো যে 1 লিটার দ্রবণে অক্সালিক অ্যাসিড এর আণবিক ভর হচ্ছে 90, তাহলে এর অর্ধমোল থাকবে, অর্থাৎ 0.5m মোলারিটি হচ্ছে 0.5, তার মানে অর্ধমোল অর্থাৎ 45 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকবে। তাহলে আমরা অক্সালিক অ্যাসিডের অর্ধ মোলার দ্রবণ অর্থাৎ 0.5 মোলার অথবা সেমি মোলার দ্রবণ বলতে আমরা বুঝি যে 1 লিটার দ্রবণে অক্সালিক অ্যাসিডের পরিমাণ থাকবে 45 গ্রাম। ওকে, তাহলে এ ধরনের প্রশ্নগুলো আমরা সহজে অনুধাবন করতে পারবো। ধন্যবাদ। এরপরে আমরা যে কাজটি করব, এখানে মোলার দ্রবণ বিষয়ক কিছু সমস্যার সমাধান করব। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আসলে যে সূত্রটি আছে সেখান থেকে আমরা 3 ধরনের বিষয় আমরা বের করতে পারি। যেমন এখানে মোলারিটি বের করতে পারি, এস ভি আয়তন বের করতে পারি, তারপর আমাদের এম আণবিক ভর বের করতে পারি, আর ডাব্লিউ এখানে হচ্ছে আমাদের দ্রব্যের পরিমাণ কতটুকু আছে সেটাও বের করতে পারবো। অর্থাৎ এই সূত্রের যে টার্মগুলো আছে সেগুলোর যে কোনো একটা যদি আমাদের কাছে জানতে চাওয়া হয় তাহলে আমরা সেটি বের করতে পারবো, বাকিগুলো যদি দেয়া থাকে। ওকে, তাহলে আমরা দেখি সমস্যা সমাধান কিভাবে সেগুলো করা যেতে পারে। ওকে, সমস্যা 1, 750 মিলিলিটার 0.5m অক্সালিক অ্যাসিডে কত গ্রাম দ্রব্য আছে? সমস্যা নাম্বার 1, 750 মিলিলিটার 0.75m অক্সালিক অ্যাসিড দ্রবণে কতটুকু দ্রব্য আছে? ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে খুব সহজেই করতে পারি। আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখব। এখানে ইনফরমেশন দেয়া আছে 750 মিলিলিটার দ্রবণ, অর্থাৎ ভি ভলিউম হচ্ছে এখানে 750 ml। ওকে, মিলিলিটার। আর দ্রবণের মাত্রা এটা আছে মোলারিটি কত? 0.75 m। ওকে, আর কি তথ্য দেয়া আছে? অক্সালিক অ্যাসিড এর আণবিক ভর আমরা জানি, এটা তোমরা বের করে নিবা যে এটা ভর হচ্ছে 90। ওকে, তাহলে ভি আমরা জানলাম, এস এম জানলাম, আমাদের বের করতে বলা হয়েছে ডাব্লিউ, অর্থাৎ দ্রব্য কতটুকু আছে। তাহলে আমরা সহজেই সূত্রটি প্রয়োগ করব। আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম ডিভাইডেড হচ্ছে 1000। ওকে, প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা তথ্যগুলো পরিবেশন করব। এখানে এস এর মান কত? 0.75, ভির মান কত? 750, এবং এম এর মান কত? এখানে এম এর মান হচ্ছে 90। ওকে, আর নিচে আছে কত? 1000। তাহলে আমরা এখানে কি পাবো? এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি বের হয়ে আসবে? 33.75
33.75 গ্রাম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন এটার পরিমাণ যদি চেঞ্জ করা যায়, এটার পরিমাণও যদি আমরা চেঞ্জ করি, দ্রব্য যদি আমাদের চেঞ্জ করা যায়, আমরা কিন্তু এই সূত্রটির সাহায্যে W = SVM / 1000 এটা প্রয়োগ করে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো। ওকে, এরপরে আমরা আরেকটা সমস্যার সমাধান করব। আমরা একটু লক্ষ্য রাখি সমস্যা নাম্বার 2। আমরা দেখি যে যদি 1250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকে তাহলে উক্ত দ্রবণে ঘনমাত্রা কত? 1250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। সমস্যা নাম্বার 2, 1250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি দ্রবীভূত থাকে তাহলে দ্রবণের মোলারিটি কত? দ্রবণের মোলারিটি কত? ওকে, তাহলে আমরা আবারও ইনফরমেশন যেগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখব। কি কি ইনফরমেশন এখানে দেয়া আছে? এখানে আয়তন হচ্ছে তোমার V হচ্ছে 1250 ml। তারপরে দেয়া আছে আমাদের W আছে 20 গ্রাম। ওকে, আর দ্রব্য এখানে তোমার সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর M হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? 58.5, অর্থাৎ সোডিয়াম হচ্ছে 23, ক্লোরিন হচ্ছে 35.5, তারপরে 58.5। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে S = what? ওকে, তাহলে আমরা সূত্রটি লিখব। আমরা জানি যে W = SVM / 1000। তো আমরা বের করব S। তাহলে S = হবে 1000 W / VM। তাহলে আমরা মান বসিয়ে দেই। 1000 W হচ্ছে আমাদের 20 এবং এখানে V এর মান কত? 1250 আর M হচ্ছে তোমার 58.5। তাহলে কত আসবে এখানে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব করে নেব। এখানে আমরা হিসাব করলে পেয়ে যাব কত? 0.25 m, 0.27 m। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আমরা মোলারিটি বের করতে পারলাম এই সূত্রের সাহায্যে। আমরা আরেকটা সমস্যা সমাধান করব এখানে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্রগুলো যত প্র্যাকটিস করব, যত বাসায় করব, তত আমরা এগুলো বেশি বুঝবো এবং পরীক্ষা ভালো করব। ওকে, বেশি বেশি করে প্র্যাকটিস করব এই জিনিসগুলো। নাম্বার 3, সমস্যা 3, একটি পাত্রে 30 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে এবং ঘনমাত্রা হচ্ছে 0.25, তাহলে উক্ত পাত্রে কতটুকু দ্রবণ আছে? 30 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। সমস্যা নাম্বার 3, একটি পাত্রে 30 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। ওকে, 30 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে আর এর ঘনমাত্রা হচ্ছে 0.25 আর ঘনমাত্রা হচ্ছে কি 0.25 m। তাহলে দ্রবণের পরিমাণ কত? দ্রবণের পরিমাণ কতটুকু? দ্রবণের পরিমাণ। ওকে, তাহলে আমাদের ইনফরমেশন কি কি দেয়া আছে এখানে আমরা দেখব যে এখানে তোমার হচ্ছে 30 গ্রাম, অর্থাৎ W = 30 গ্রাম। তারপরে হচ্ছে M = আণবিক ভর সোডিয়াম কার্বনেট হচ্ছে 106 আর ঘনমাত্রা S = 0.25। সুতরাং V = what? আমরা আয়তনটি বের করব যে এর আয়তন কত। তাহলে আমরা জানি যে W = SVM / 1000। ওকে, তাহলে আমরা বের করব V = 1000 W / SM। তাহলে 1000 W হচ্ছে এখানে কত? 30 আর S এর মান কত? 0.25 এবং M হচ্ছে 106। তাহলে এখানে কত আসবে হিসাব করব আমরা। ওকে, হিসাব করে এখানে আসবে
1132 ml, 1132 ml। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দ্রবণের পরিমাণ পাবো 1132 মিলিলিটার। তাহলে আমরা যদি এভাবে এগুলোর মানে বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখে আমাদের বই থেকে যেগুলো দেয়া আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের এগুলো সমস্যা হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোলার দ্রবণ সংক্রান্ত যে গাণিতিক সমস্যা যেগুলো আছে, যেগুলো থাকতে পারে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো আমরা জানলাম, দেখলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুতি। শতকরা সংযুতি বলতে আমরা আসলে কি বুঝি? কোনো যৌগের অণুতে 100 ভাগের মধ্যে কোনো পরমাণু কত ভাগ রয়েছে সেটা তার শতকরা সংযুতি। অর্থাৎ আরো সহজ করে আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রব্যের মধ্যে কোনো যৌগের যে উপাদান পরমাণুগুলো বা উপাদান মৌলগুলো কতটুকু আছে, কত ভাগ যুক্ত আছে বা কত গ্রাম যুক্ত আছে, সেটা হচ্ছে তার শতকরা সংযুতি। ওকে, তো শতকরা সংযুতি খুবই সহজে আমরা এটা বের করতে পারি। এটি একটি আমরা সূত্র আছে যেটা হচ্ছে যে শতকরা সংযুতি ইজ ইকুয়াল টু শতকরা সংযুতি। এটা সমান আমরা বের করব যে যৌগের পরমাণুর ভর অর্থাৎ পারমাণবিক ভর, আমরা এটাকে বলতে পারি যে উপাদানগুলো থাকবে, যে উপাদান মৌলগুলো থাকবে ইন্ডিভিজুয়ালি, তার পারমাণবিক ভর, যেটির আমরা শতকরা সংযুতি বের করব, তার পারমাণবিক ভর। ওকে, তার সাথে তার সংখ্যা পরমাণু সংখ্যা। ওকে, পরমাণু সংখ্যা গুণন 100। আর আমরা নিচে ওই যৌগের যে অণু, তার যৌগের আণবিক ভর। ওকে, আণবিক ভর। তাহলে আমরা কিন্তু শতকরা সংযুক্তি পেয়ে যাব। ওকে, যেমন আমরা দেখি যে নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিডের শতকরা সংযুতি, এটা আমরা কিভাবে গণনা করব? যেমন আমরা জানি নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে এবং কি আছে, অক্সিজেন আছে। ওকে, তাহলে আমরা এখানে বলবো যে হাইড্রোজেনের শতকরা সংযুতি এটা কতটুকু হবে? যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, পারমাণবিক ভর এর সংখ্যা হচ্ছে 1 × 100 সূত্র অনুযায়ী। আর যৌগের আণবিক ভর, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি 63। ওকে, তাহলে এটা পার্সেন্টেজ থাকবে এর সাথে, যেটা বের হবে সেটা শতকরায় আমরা প্রকাশ করব। অর্থাৎ এখানে 100/63। তাহলে এখানে আমরা কত পাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা এটাকে হিসাব করে নেব। এখানে পাওয়া যাবে 1.58%। তাহলে নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে 1.58%। ওকে, তাহলে এবার আমরা বের করব নাইট্রিক অ্যাসিডে আর কি আছে, হাইড্রোজেনের পরে তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3, তারপরে আমরা নাইট্রোজেন বের করব। তাহলে নাইট্রোজেন এর শতকরা সংযুতি, নাইট্রোজেনের আমরা জানি যে এটার পারমাণবিক ভর নাইট্রোজেন হচ্ছে কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, এটি হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 গুণন পরমাণুর সংখ্যা হচ্ছে 1 আর ইনটু 100/63, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে এখানে হিসাব করে আমরা কি পাবো? 14 গুণন 100 ডিভাইডেড হচ্ছে 100। ওকে, এখানে আমরা পাবো 22.22%। ওকে, আর থাকলো কি অক্সিজেন। তাহলে অক্সিজেনের নাইট্রিক অ্যাসিডের শতকরা সংযুতি এটি কি হবে? যে অক্সিজেনের পরমাণু সংখ্যা কয়টি আছে? অক্সিজেনের পারমাণবিক ভর 16, পরমাণু সংখ্যা কয়টি? 4টি, আর 100/63 তো পার্সেন্টেজ। তাহলে এটা কত আছে? এখানে আসবে, এটি হিসাব করলে আমরা পাবো 76.19 এত পার্সেন্ট। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এভাবে যৌগের যে
পরমাণু উপাদান, মৌল উপাদানগুলো থাকবে, তার শতকরা সংযুক্তি বের করতে পারবো। ওকে, তো আমরা এগুলো বাসায় আরও প্র্যাকটিস করব। তো আমি তোমাদের জন্য বাড়ির কাজ কিছু দেবো, হ্যাঁ, যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, তোমরা বাসায় যে কাজটি করবে যে 0.5 m অক্সালিক অ্যাসিড এর 500 ml দ্রবণ প্রস্তুতির পদ্ধতি লিখবে। ওকে, এটি নাম্বার 1। নাম্বার 2, তোমরা শতকরা সংযুতি বের করবে, যেমন কপার সালফেট 5 পানি, ব্লু ভিট্রিয়ল বলা হয় এটাকে, এর HClO4 পারক্লোরিক অ্যাসিড এর শতকরা সংযুতি বের করবে। ওকে, শতকরা সংযুতি নির্ণয় করবে। তো তোমরা এগুলো ভালো করে দেখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা আবারও আগামী ক্লাসে এই অধ্যায়ের বাকি যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং ঘরের বাইরে বের হবে না। আর আগামী ক্লাস দেখার তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের